বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যেই মানুষটিকে আপনি আজ রাস্তার ধুলোবালি আর দারিদ্র্যের দোহাই দিয়ে সবথেকে বেশি অপমান করলেন, কাল যদি আপনার নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য সেই মানুষটিরই এক ফোঁটা দয়ার প্রয়োজন পড়ে? আজকের গল্পটি এমন এক যুবকের, যাকে এক অহংকারী ধনকুবেরের মেয়ে তার দামি গাড়ি স্পর্শ করার অপরাধে নিজের ঔকাত বা সীমা মনে করিয়ে দিয়েছিল। কিন্তু ভাগ্যের এক নির্মম পরিহাসে কয়েকদিন পরই সেই আকাশ ছোঁয়া দম্ভ মাটিতে মিশে যায়, যখন সেই পরিবারের একমাত্র প্রদীপের প্রাণ বাঁচানোর চাবিকাঠি চলে আসে সেই তথাকথিত মামুলি ছেলেটির হাতে। শেষ পর্যন্ত সেই যুবক কি তার অপমানের বদলা নিল, নাকি এমন কিছু করল যা পুরো শহরকে কাঁদতে বাধ্য করল? টাকা দিয়ে কি সত্যি সম্মান কেনা যায়, নাকি আসল আমিরিয়ত লুকিয়ে থাকে অন্য কোথাও? গল্পের শেষ মুহূর্তের সেই চরম সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যা আপনার চিন্তা করার ধরন বদলে দেবে। শহরটির নাম ছিল রুদ্রপুর। জাঁকজমকপূর্ণ উঁচু উঁচু অট্টালিকা, বড় বড় মল আর কাঁচের অফিসে ঘেরা শহর। কিন্তু প্রতিটি বড় শহরের মতোই এই শহরের চাকচিক্যের আড়ালেও অনেক মানুষ ছিল, যাদের জীবন প্রতিদিনের দিনমজুরি, দুবেলা দুমুঠো রুটি আর ওষুধের খরচের মাঝে আটকে থাকত। তাদেরই একজন ছিল আকাশ। বয়স বড়জোর ২৪-২৫। চেহারায় রোদে পোড়া কালচে আভা, হাতে কঠোর পরিশ্রমের দাগ, কিন্তু চোখে এমন এক প্রশান্তি যেন পৃথিবীর সব লড়াইয়ের ঊর্ধ্বে সে। দিনের বেলা সে হাসপাতালের সামনে চায়ের দোকান দিত এবং রাতে পাশের একটি ওষুধের দোকানে হিসেব নিকাশে সাহায্য করত। বাড়িতে ছিল তার বৃদ্ধ মা পার্বতী এবং ছোট বোন মিষ্টি, যে ১০ম শ্রেণীতে পড়ত। আকাশের স্বপ্ন খুব একটা বড় ছিল না, শুধু এটুকুই যে মায়ের ওষুধ যেন সময়মতো পাওয়া যায়, বোনের পড়াশোনা যেন বন্ধ না হয়, আর একদিন যেন নিজের একটা ছোট পাকা বাড়ি হয়। সেদিনও সকাল সকাল বৃষ্টি হয়েছিল। রাস্তাঘাট ভেজা ছিল, বাতাসে মাটির গন্ধ ছিল, আর আকাশ নিজের দোকানের গ্লাসগুলো সাজাচ্ছিল। মিষ্টি বিস্কুটের প্যাকেটগুলো ঠিক করছিল। তখনই হাসপাতালের ভিআইপি গেটের সামনে একটা লম্বা কালো রঙের চকচকে গাড়ি এসে থামল। গাড়িটি এতই দামি ছিল যে আশেপাশের মানুষ একবার ফিরে তাকাচ্ছিল। গাড়ি থেকে প্রথমে নামল এক মেয়ে, দামি পোশাক, হাতে মোবাইল, চোখে চশমা এবং চালচলনে এক ধরনের অহংকার। তার নাম ছিল সানায়া ওবেরয়, শহরের বড় বিল্ডার বিক্রম ওবেরয়ের মেয়ে। সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ ফলোয়ার, প্রতি দ্বিতীয় দিনে কোনো না কোনো পার্টি, ব্র্যান্ড বা ইভেন্টের ছবি। তার অভ্যেস হয়ে গিয়েছিল যে মানুষ তাকে দেখলেই যেন রাস্তা ছেড়ে দেয়। তার পেছনে নামল তার বড় ভাই অরণ্য ওবেরয়। শান্ত চেহারা, নরম কথা, মার্জিত চালচলন। একই বাড়ি, একই টাকা, একই লালন পালন, কিন্তু স্বভাবে আসমান জমিন। সানায়া ফোনে কথা বলতে বলতে বলল, ইয়ার, আমি ৫ মিনিটে বেরোচ্ছি, শুধু দিদাকে একবার দেখে যেতে হতো। এমনিতেও এখানকার পরিবেশটা না, উফ, কত ডিপ্রেসিং। ঠিক সেই মুহূর্তে একজন নার্স দৌড়ে আকাশের কাছে এসে বলল, ভাইয়া, জলদি দুটো চা বানিয়ে দাও, ভিআইপি রুমে পাঠাতে হবে। আকাশ দ্রুত চা বানালো, ট্রেতে ৩টি মাটির ভাঁড় রাখল, সঙ্গে বিস্কুট। কিন্তু যেমনই সে গাড়িটির পাশ দিয়ে যাচ্ছিল, মেঝে পিচ্ছিল ছিল। তার পা কিছুটা টলে গেল। ট্রে সামলানোর জন্য সে এক পলকের জন্য সেটি গাড়ির বোনাটের উপর ঠেকাল। ব্যাস, এটুকু হতেই সানায়া ক্ষেপে উঠল। এ কি করছিস তুই? সে চিৎকার করে বলল। আকাশ তৎক্ষণাৎ পিছিয়ে এলো। ম্যাডাম, পা পিছলে গিয়েছিল, শুধু ১ সেকেন্ড। ১ সেকেন্ড? তুই জানিস এই গাড়ি কত দামের? জি, ভুল করে। ভুল করে কি? তোদের কোনো আদব কায়দা নেই? যেখানে মন চায় সেখানেই হাত লাগিয়ে দিস? নিজের দোকান মনে করেছিস নাকি? আকাশ চুপ থাকল। মিষ্টি দূর থেকে এসব দেখছিল। সানায়ার গলা আরও চড়ল। আর এই ট্রে আমার গাড়ির ওপর কেন রাখলি? নিচে রাখতে পারলি না? নাকি মাটি থেকে অ্যালার্জি আছে তোর? নিজের সীমার মধ্যে থাক। আকাশ ধীর গলায় বলল, ম্যাডাম, চা পড়ে যেত, তাই। তো পড়ে যেত, তাতে আমার কি? আমার গাড়িতে রেখে তুই এটাকে নোংরা করে দিয়েছিস। জানিস এটা পরিষ্কার করাতে কত খরচ হয়? তখনই অরণ্য এগিয়ে এলো। সে সানায়ার দিকে তাকালো, তারপর আকাশের দিকে। কোনো ব্যাপার না ভাই, তুমি চা নিয়ে যাও। আর হ্যাঁ, যদি কিছু লেগেও থাকে তবে আমি পরিষ্কার করিয়ে নেব। সানায়া বিরক্ত হয়ে বলল,
ভাইয়া, আপনি সবাইকে মাথায় তুলে রাখেন। অরণ্য শান্ত স্বরে বলল, মাথায় তুলছি না, মানুষ মনে করছি। আকাশ কিছু বলল না। সে ট্রে তুলে ভেতরে চলে গেল, কিন্তু যাবার সময় সে শুধু একবার অরণ্যের দিকে তাকাল। সেই এক নজরের সম্মানও ছিল, আবার একটি প্রশ্নও ছিল, যে একই বাড়িতে দুজন মানুষ এত আলাদা কি করে হতে পারে। সেই ঘটনার পরও জীবন চলতে থাকল। আকাশ রোজ দোকান দিত, মিষ্টি স্কুলে যেত, সন্ধ্যায় পড়াশোনা করত। কিন্তু মিষ্টি সেদিনের কথাটি মনে গেঁথে নিয়েছিল। সে আকাশকে জিজ্ঞেস করল, ভাইয়া, গরিব হওয়া কি ভুল? আকাশ হেসে বলল, না পাগলি, গরিব হওয়া কষ্টের, ভুল নয়। কিছুদিন পর শহরে একটি বড় চ্যারিটি ইভেন্ট ছিল। ওবেরয় ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিবদের জন্য সম্মাননা অনুষ্ঠান। নাম বড় ছিল, পোস্টার বড় ছিল, মিডিয়াকেও ডাকা হয়েছিল, কিন্তু ভেতর থেকে সেটা লোক দেখানোই বেশি ছিল। গরিবদের কম্বল দেওয়ার আগে তাদের সাথে ছবি তোলাটা ছিল জরুরি। মঞ্চে বিক্রম ওবেরয়, পাশে সানায়া, আর মিডিয়ার সামনে নকল হাসি। এই অনুষ্ঠানেই বাইরে থেকে চা নাস্তার ব্যবস্থা করা হয়েছিল। যে কেটারার এই কাজ পেয়েছিল সে অতিরিক্ত সাহায্যের জন্য আকাশ এবং মিষ্টিকেও ডেকে নিয়েছিল। আকাশ ভেবেছিল কাজ যখন এসেছে তখন সম্মানের সাথেই করব। সানায়া আকাশকে দেখামাত্র চিনে ফেলল। মুখে অবজ্ঞার ভাব ফুটে উঠল। ওহ, তুমি আবার? সে খোঁচা দিয়ে বলল। আকাশ মাথা নিচু করে নিল। কাজের জন্য এসেছি ম্যাডাম। ব্যাস, কাজ পর্যন্তই থেকো, কোনো ড্রামা করো না। অনুষ্ঠান শুরু হল। মিডিয়ার ক্যামেরাগুলো ঝলকাচ্ছিল। সানায়া মঞ্চ থেকে ভাষণ দিচ্ছিল। আমাদের সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মান করা উচিত। মানবতাই সবথেকে বড় ধর্ম। নিচে দাঁড়িয়ে আকাশ এটা শুনে হালকা হাসল। মিষ্টি নিচু স্বরে জিজ্ঞেস করল, ভাইয়া, এটা সেই ম্যাডামই না? আকাশ বলল, হ্যাঁ, কিন্তু তুই কাজ কর। দুনিয়া বলে অনেক কিছু, কিন্তু করে কম। অনুষ্ঠান শেষ হবার পর সানায়া ব্যাকস্টেজে গেল। সেখানেই তার হাত থেকে দামি হীরের ব্রেসলেট খুলে নিচে পড়ে গেল। মিষ্টি সেটি দেখতে পেল। সে দ্রুত সেটি তুলে নিয়ে বলল, ভাইয়া, এটা তো ম্যাডামের মনে হচ্ছে, ফেরত দিয়ে আসি। যেমনই মিষ্টি ব্রেসলেট নিয়ে এগিয়ে গেল, সানায়া ঘুরে দাঁড়াল এবং তার নজর মিষ্টির হাতের উপর পড়ল। স্টপ, সে চিৎকার করল। সবার নজর সেদিকে চলে গেল। এই ব্রেসলেট আমার হাতে ছিল, আর এখন তোর হাতে কি করে? সানায়া গর্জে উঠল। মিষ্টি ঘাবড়ে গেল। ম্যাডাম নিচে পড়েছিল, আমি ফেরত দিতে। চুরি করে আবার ফেরত দিবি? বাহ, কত চালাক তুই! আকাশ দ্রুত এগিয়ে এলো। ম্যাডাম, আমার বোন চোর নয়। তুমি চুপ করো। আমি সেদিনই বুঝেছিলাম তোরা সুবিধের লোক নস। প্রথমে গাড়ি স্পর্শ করা, আর এখন গয়না। বিক্রম সিকিউরিটিকে ইশারা করল। দেখো তো কি ব্যাপার। সিকিউরিটি গার্ড মিষ্টির হাত ধরল। সে কেঁদে ফেলল, ভাইয়া, আমি চুরি করিনি। আকাশের চোখ লাল হয়ে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। সাহেব, সে বিক্রমকে বলল, আমরা গরিব কিন্তু চোর নই। আপনি চাইলে এখনই ক্যামেরা দেখে নিন। সানায়া হাসল, ক্যামেরা? এখন তুমি আমাদের শেখাবে? ঠিক তখনই অরণ্য সেখানে পৌঁছাল। সে মিষ্টির চোখের জল দেখল, আকাশের মুখ দেখল, আর সানায়ার গলা শুনল। কি হয়েছে? সানায়া বলল, ভাইয়া, এই মেয়েটি আমার ব্রেসলেট চুরি করেছে। অরণ্য কোনো শোরগোল না করে একটি কথাই বলল, সিসিটিভি ফুটেজ বের করো। 5 মিনিটের মধ্যে স্ক্রিনে ভিডিও চলতে শুরু করল। সবার চোখ সেদিকেই আটকে গেল। তাতে পরিষ্কার দেখা যাচ্ছিল সানায়ার ব্রেসলেট তার হাত থেকেই পড়েছিল। মিষ্টি সেটি তুলে নিয়ে সরাসরি ফেরত দেওয়ার জন্য এগিয়ে গিয়েছিল। কিছু সেকেন্ডের জন্য পুরো হল শান্ত হয়ে গেল। সানায়ার মুখ চুন হয়ে গেল। বিক্রম অস্বস্তিতে পড়লেন। মিডিয়ার কিছু মানুষ এখন কানাঘুষু শুরু করল। অরণ্য ধীর গলায় মিষ্টিকে বলল, সরি। তারপর সে আকাশের দিকে তাকাল। ভাই, তোমার বোন সত্যি খুব সৎ। বিক্রম পরিস্থিতি সামাল দিতে পকেট থেকে টাকা বের করতে চাইলেন। এই নাও ভাই, মেয়েটিকে দিয়ে দাও, ভুল হয়ে গিয়েছে। আকাশ পিছিয়ে গিয়ে বলল, সাহেব, টাকা আপনার কাছে রাখুন। সততার কোনো দাম হয় না, আর অপমানের কোনো ক্ষতিপূরণ হয় না। কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা অনেক মানুষ আকাশের দিকে তাকাতে লাগল। প্রথমবার দারিদ্র মঞ্চের নিচে দাঁড়িয়েছিল, আর ধনরাশি ওপরে হয়েও ছোট মনে হচ্ছিল। সানায়ার মনের রাগ আরও বেড়ে গেল। সে নিজের ভুলের থেকে বেশি এ কারণে রেগেছিল যে একজন গরিব ছেলে সবার সামনে তার সামনে মাথা নত করল না। সেদিন রাতে যখন আকাশ বাড়ি ফিরল, মিষ্টি চুপ ছিল। মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মিষ্টি কেঁদে কেঁদে বলল, মা, আমরা সত্যি কাজ করলাম, তাও আমাদের চোর বলা হলো। পার্বতী মিষ্টির মাথায় হাত বুলিয়ে বললেন, বেটি, যারা মিথ্যে কথা বলে তারা জোরে কথা বলে, কিন্তু সত্যের মানুষের পরিচয় হতে একটু সময় লাগে, কষ্ট পাস না। অন্যদিকে ওবেরয় হাউসে সানায়া রাগে ফেটে পড়ছিল। ভাইয়া, আপনি আমাকেই অপমান করলেন।
একজন সামান্য চাওয়ালার জন্য? অরণ্য বলল, আমি তোর নয়, সত্যের সাথে ছিলাম। আপনি জানেন মানুষ কি ভাববে? মানুষ কি ভাববে এটা ভেবে যদি মানুষ ঠিক ভুল ভুলে যায়, তবে সে শুধু ধনীই থেকে যায়, ভালো মানুষ হতে পারে না। সানায়া বিরক্ত হয়ে ঘর থেকে চলে গেল। কিছুদিন কাটল। শহরে বৃষ্টি বাড়ল। এক সন্ধ্যায় ওবেরয় পরিবারের সবথেকে ছোট ছেলে আরিয়ান, যার বয়স মাত্র 12 বছর, সড়ক দুর্ঘটনার শিকার হল। তাকে সাথে সাথে সেই বড় হাসপাতালে ভর্তি করা হলো যেখানে আকাশ রোজ চা বিক্রি করে। অবস্থা আশঙ্কাজনক ছিল। ডাক্তাররা বললেন অনেক রক্ত বেরিয়ে গেছে, এখনই বি নেগেটিভ রক্ত প্রয়োজন। স্টক খুব কম, যত দ্রুত পাওয়া যায় ততই ভালো। বিক্রম আত্মীয়দের ফোন করলেন। সানায়া তার পরিচিতদের যোগাযোগ করল। অরণ্য এক ব্লাড ব্যাংক থেকে অন্য ব্লাড ব্যাংকে ছুটল। কিন্তু আবহাওয়া খারাপ ছিল, অনেক জায়গায় রক্ত পাওয়া যাচ্ছিল না। আর যাদের গ্রুপের সাথে মিল ছিল তারা হয় শহরের বাইরে ছিল অথবা দিতে চাইছিল না। রাত বাড়তে থাকল। ওদিকে সেই হাসপাতালেরই জেনারেল ওয়ার্ডে আকাশ তার মায়ের ওষুধ নিতে এসেছিল। সে দেখল ভিআইপি ফ্লোরের বাইরে খুব হইচই হচ্ছে। কেউ কাঁদছে, কেউ ডাক্তারের পেছনে ছুটছে, নার্সরা দ্রুত ভেতরে বাইরে যাতায়াত করছে। সে একজন ওয়ার্ড বয়কে জিজ্ঞেস করল, কি হয়েছে? সে বলল, কোনো বড় লোকের ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, রেয়ার ব্লাড দরকার, মিলছে না। আকাশ চলে যাচ্ছিল। হঠাৎ নার্সদের গলা তার কানে পৌঁছাল, বি নেগেটিভ লাগবে, নয়তো দেরি হয়ে যাবে। আকাশ থমকে দাঁড়াল। তার নিজের ব্লাড গ্রুপ মনে ছিল। কয়েক বছর আগে তার মায়ের অস্ত্রোপচারের সময় পরীক্ষা হয়েছিল, বি নেগেটিভ। তার চোখের সামনে সানায়ার মুখ ভেসে উঠল। সেই ঘৃণা, সেই কণ্ঠস্বর, সীমার মধ্যে থাক, চোর, তোদের কোনো আদব নেই। মিষ্টির সেই কান্না ভেজা মুখও সামলে এলো। তখনই মায়ের কথা তার ভেতর থেকে প্রতিধ্বনিত হল, বেটা, মানুষের আসল পরিচয় তখন হয় যখন তার কাছে বদলা নেওয়ার সুযোগ থাকে, কিন্তু সে মহানুভবতা বেছে নেয়। আকাশ সেখানে দাঁড়িয়ে থাকল। তার মন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। এক অংশ বলছিল তাদের সেই কষ্ট অনুভব করতে দাও যা তারা দিয়েছে। অন্য অংশ বলছিল বাচ্চাটি কিসের শাস্তি পাবে। ওদিকে করিডোরে সানায়া প্রথমবার ভেঙে পড়েছিল। তার গলা কাঁপছিল। ডাক্তার, প্লিজ কিছু করুন, আমার ভাইকে বাঁচিয়ে দিন। অরণ্য ক্লান্ত হয়ে চেয়ারে বসেছিল, চোখে অসহায়ত্ব। বিক্রমকে প্রথমবার এত নিঃস্ব দেখাচ্ছিল যে টাকার জোরে তৈরি সব শক্তি সেদিন মূল্যহীন মনে হচ্ছিল। আকাশ একটি গভীর শ্বাস নিল। সে ধীরে ধীরে ব্লাড ব্যাংকের দিকে এগিয়ে গেল। আর এখান থেকেই গল্প এমন এক মোড় নিল যেখানে ধন সম্পদ, দারিদ্র্য, অহংকার, অপমান সব এক প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল। হাসপাতালে ওবেরয় পরিবারের ছোট ছেলে আরিয়ান জীবন মৃত্যুর মাঝে ঝুলছিল। রক্ত মিলছিল না। আর ঠিক তখনই আকাশ জানতে পারল যে তার ব্লাড গ্রুপ ম্যাচ করে। এখন প্রশ্ন ছিল, সে কি সেই পরিবারকে সাহায্য করবে যারা তাকে এবং তার বোনকে বারবার ছোট করেছে? আকাশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। তার মনে তুফান চলছিল। চোখের সামনে ছিল মিষ্টির অপমান, সানায়ার দম্ভ, বিক্রমের নীরবতা, কিন্তু সেই সাথেই ছিল অরণ্যের নম্রতা এবং মায়ের শিক্ষা। আর সবথেকে বড় সত্যি, ভেতরে একটি শিশু জীবনের জন্য লড়াই করছে। ঠিক সেই সময় তার ফোনে মিষ্টির কল এলো। ভাইয়া, ওষুধ পেয়েছ? আকাশ কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, পেয়ে যাব। মিষ্টি জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? আকাশ ধীর গলায় বলল, যদি এমন কোনো মানুষ বিপদে পড়ে যে আমাদের সাথে খারাপ করেছে, তবে কি সাহায্য করা উচিত? মিষ্টি কয়েক সেকেন্ড চুপ থাকল, তারপর বলল, ভাইয়া, আম্মা কি বলেন, ভালো কাজ সামনের জনের জন্যে নয়, নিজের উপরওয়ালার জন্যে করতে হয়। ব্যাস, এটুকুই যথেষ্ট ছিল। আকাশ ফোন রাখল, নিজের আধার কার্ড বের করল আর ব্লাড ব্যাংকের কাউন্টারে গিয়ে বলল, আমার পরীক্ষা করে নিন, হয়তো আমার গ্রুপ ম্যাচ করে যাবে। নার্স দ্রুত তার স্যাম্পল নিল। কিছু মিনিট এমন কাটল যেন সময় থমকে গিয়েছে। তারপর রিপোর্ট এলো, গ্রুপ ম্যাচ করেছে। নার্স স্বস্তির নিঃশ্বাস নিল। জলদি আসুন, দেরি করা যাবে না। ওদিকে অরণ্যকে খবর দেওয়া হলো যে ডোনার পাওয়া গিয়েছে। সে দৌড়ে ব্লাড ব্যাংকে গেল। সে দরজা দিয়ে ভেতরে উকি দিল এবং সামনে আকাশকে বসে থাকতে দেখে থমকে গেল। তুমি? অরণ্যের চোখ ভরে এলো। আকাশ সামান্য হাসল। বাচ্চা তো, ওর কিছু হওয়া উচিত নয়।
অরণ্য কিছুক্ষণ কথা বলতেই পারল না। সে এগিয়ে এসে বলল, ভাই, আমি সারা জীবন এই ঋণ ভুলব না। আকাশ তৎক্ষণাৎ বলল, এটাকে ঋণ বলবেন না। রক্তের রং সবার একই রকম হয়। রক্তদান শুরু হল। আকাশ শুয়েছিল, সূচ ফোটানো ছিল, আর তার মুখে কোনো অভিযোগ ছিল না, যেন সে তার মনের সবথেকে বড় লড়াই জিতে নিয়েছে। সেই সময় বাইরে সানায়া অস্থির হয়ে পায়চারা করছিল। ডাক্তার বাইরে এসে বললেন, ডোনার পাওয়া গিয়েছে, এখন আশা করা যায় সব ঠিক হবে। সানায়া স্বস্তির নিঃশ্বাস নিল। কি সে? আমি দেখা করতে পারি? অরণ্য বাইরে এলো। তার মুখে ক্লান্তিও ছিল, আবার লজ্জাও ছিল। ডোনার আকাশ। কোন আকাশ? সানায়া না জানার ভান করার চেষ্টা করল। অরণ্য তার চোখের দিকে তাকিয়ে বলল, সেই যাকে তুমি গাড়ি ছোঁয়ার জন্য বকেছিলে, সেই যার বোনকে তুমি চোর বলেছিলে। সানায়ার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল, যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মনে হল কেউ যেন তার সব আয়না ভেঙে দিয়েছে, আর তাতে প্রথমবার তার নিজের আসল চেহারা দেখা গিয়েছে। সে ধীরে ধীরে ব্লাড ব্যাংকের দিকে এগিয়ে গেল। দরজা আধা খোলা ছিল। ভেতরে আকাশ শুয়েছিল। তার হাত থেকে রক্তের পাতলা নলি ব্যাগে ভরছে, সেই রক্ত যা কিছুক্ষণের মধ্যেই তার ভাইয়ের শরীরে যাবে। সেই ছেলেটি যাকে সে সীমা শেখানোর চেষ্টা করেছিল, সেই আজ রাতে তার পৃথিবী বাঁচাচ্ছিল। সানায়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। রক্তদান শেষ হবার পর আকাশ বাইরে এলো। কিছুটা দুর্বল দেখাচ্ছিল। সানায়া তার সামনে এলো, কিন্তু শব্দরা সঙ্গ দিচ্ছিল না। সে প্রথমবার কোনো গরিবের সামনে নয়, বরং এক বড় মানুষের সামনে দাঁড়িয়েছিল। সে কাঁপা গলায় বলল, আকাশ, আমি তোমার সামনে অনেক ছোট হয়ে গিয়েছি। আকাশ চুপ থাকল। সানায়া হাত জোড় করল। আমি তোমার সাথে অনেক খারাপ করেছি। তোমার বোনকে অপমান করেছি, তোমাকে তোমার সীমা মনে করিয়ে দিয়েছি, কিন্তু আজ আমার নিজের সীমাই সামনে চলে এলো। তুমি চাইলে আমাকে কখনো ক্ষমা করো না, কিন্তু আজ তুমি আমার ভাইয়ের প্রাণ বাঁচিয়ে আমার ভেতরের মনুষ্যত্বকে জাগিয়ে দিয়েছ। আকাশ তার দিকে তাকালো। তার কণ্ঠস্বর ছিল শান্ত। ম্যাডাম, আমি আপনার জন্য নয়, একটি শিশুর জন্য রক্ত দিয়েছি, আর মনুষ্যত্ব যদি শুধু ভালো মানুষের জন্যই বাঁচিয়ে রাখা হয়, তবে সেটা কারবার হয়ে যায়, পুণ্য নয়। এই কথাগুলো সানায়ার হৃদয়ে গেঁথে গেল। কিছুক্ষণ পর ডাক্তাররা জানালেন যে আরিয়ান বিপদমুক্ত। ওবেরয় পরিবারে প্রথমবার স্বস্তির সাথে লজ্জাও মিশেছিল। বিক্রম ওবেরয়, যিনি এখনও পর্যন্ত নিজের টাকা আর প্রতিপত্তির জোরে পৃথিবী দেখতেন, সেদিন আকাশের সামনে এলেন। তিনি বললেন, বেটা, আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। বলো, তোমার জন্য আমি কি করতে পারি? আকাশ একটি সোজাসুজি উত্তর দিল, সাহেব, যদি সত্যিই কিছু করতে হয়, তবে গরিবকে সাহায্য টাকা শুনে নয়, সম্মান দিয়ে করুন। বিক্রম মাথা নিচু করে নিলেন। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। আসল বদল তখনও বাকি ছিল। পরের দিন অরণ্য নিজে আকাশের বাড়ি গেল। ছোট একটি ভাড়ার ঘর, এক কোণে ওষুধ, অন্য কোণে মিষ্টির বই। পার্বতী চারপাইতে বসেছিলেন। অরণ্য তার পা ছুঁয়ে প্রণাম করল। পার্বতী ঘাবড়ে গেলেন। বাবাজি, আপনি তো বড় ঘরের লোক মনে হচ্ছে। অরণ্য বলল, মা, বড় ঘর তো আপনাদের। আপনি এমন এক ছেলের জন্ম দিয়েছেন যে আমাদের মানুষ হতে শিখিয়ে দিয়েছে। কথায় কথায় এমন এক সত্য সামনে এলো যা সবাইকে নাড়িয়ে দিল। পার্বতী অরণ্যকে জানালেন যে বিমলের বাবা বিমল অনেক বছর আগে একটি নির্মাণাধীন ইমারতে মজুরি করতেন। নিরাপত্তার ব্যবস্থা ছিল না। উচ্চতা থেকে পড়ে তার মৃত্যু হয়। সেই প্রজেক্ট কার ছিল? ওবেরয় কনস্ট্রাকশনের। অরণ্য স্তম্ভিত হয়ে গেল। আপনারা কি ক্ষতিপূরণ পাননি? পার্বতী হাসলেন, কিন্তু সেই হাসি ছিল ব্যথায় ভরা। কাগজপত্রে হয়তো মিলেছে বাবাজি, আমাদের হাতে তো কিছু আসেনি। অরণ্য এই কথা বিক্রমকে জানাল। প্রথমে তিনি বিশ্বাস করতে পারেননি। তিনি পুরনো ফাইল বের করালেন, তদন্ত হল। তখন জানা গেল যে কোম্পানির পুরনো সাইট ম্যানেজার মজুরদের দুর্ঘটনা আর ক্ষতিপূরণের টাকার মাঝখানে জালিয়াতি করত। অনেক পরিবারের নামে পেমেন্ট দেখানো হয়েছিল, কিন্তু আসলে টাকা মাঝপথেই আত্মসাৎ হতো। বিমলের কেসটিও তাদের মধ্যেই ছিল। বিক্রমের পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে ছেলেটি তার ছেলেকে রক্ত দিল, সেই ছেলের বাবার মৃত্যু তার কোম্পানির অবহেলা আর দুর্নীতির সাথে যুক্ত ছিল। বিক্রম সেদিন সন্ধ্যায় আকাশের বাড়ি পৌঁছলেন। প্রথমবার গাড়ির দাপট ছাড়াই, সিকিউরিটির দূরত্ব ছাড়াই, উঁচু গলা ছাড়াই। তিনি শান্তির সামনে বসে বললেন, আমার দ্বারা খুব বড় পাপ হয়েছে। হয়তো ইচ্ছাকৃত নয়, কিন্তু আমার কোম্পানির কারণে আপনার ঘর উজাড় হয়েছে, আর আমি তা জানতেই পারিনি। আমাকে ক্ষমা করে দিন। পার্বতী ধীর গলায় বললেন,
সাহেব, ক্ষমা ঈশ্বর করেন। মানুষ শুধু ভুল শুধরে নিতে পারে। এই কথাটি বিক্রমের বুক চিরে গেল। পরের কয়েক সপ্তাহে শহর এক পরিবর্তিত ওবেরয় পরিবারকে দেখল। বিক্রম প্রথমেই তার সব পুরনো প্রজেক্টের তদন্ত করালেন। মজুরদের নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করলেন। যে পরিবারগুলো ক্ষতিপূরণ পায়নি তাদের জন্য আলাদা ফান্ড তৈরি করলেন। অনেক পুরনো কেস পুনরায় খোলা হল। মিডিয়াকে ডেকে তিনি স্বীকার করলেন যে তাদের ব্যবস্থায় ত্রুটি ছিল এবং এখন তারা তা ঠিক করবেন। এমনটা করা তার জন্য সহজ ছিল না, কারণ এতে কোম্পানির ইমেজে প্রভাব পড়ত। কিন্তু হয়তো প্রথমবার ইমেজের থেকে সত্যের চিন্তা তার বেশি ছিল। সবথেকে বড় বদল এলো সানায়ার মধ্যে। সে যে আগে গরিবদের শুধু ছবি তোলার বস্তু মনে করত, সে এখন নিঃশব্দে মজুর বস্তিগুলোতে যেতে শুরু করল। প্রথমে মানুষ তাকে দেখে পিছিয়ে যেত, ভাবত এটা আবার কোনো নাটক হবে। কিন্তু সানায়া এবার ক্যামেরা নিয়ে যেত না। সে বসত, কথা শুনত এবং অনেক সময় কেঁদে ফিরত। একদিন সে মিষ্টির স্কুলে পৌঁছল। প্রিন্সিপালের সামনে সে বলল, মিষ্টির আগেকার পড়াশোনার সব খরচ আমি বহন করতে চাই। মিষ্টি তৎক্ষণাৎ না করে দিল। আমাদের দয়া চাই না। সানায়া নিচু হয়ে বলল, দয়া নয়, প্রায়শ্চিত্ত মনে করো। কিন্তু তুমি যদি না চাও তবে আমি জোর করব না। মিষ্টি আকাশের দিকে তাকাল। আকাশ বলল, সিদ্ধান্ত তোর। মিষ্টি কিছুক্ষণ পর বলল, যদি আপনি সত্যিই বদলে গিয়ে থাকেন তবে শুধু আমার নয়, মজুরদের সব মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করুন। সানায়ার চোখ ভরে এলো। ঠিক আছে, এটাই হবে। সেদিন থেকেই বিমল শিক্ষানিধি শুরু হল, মজুর পরিবারের মেয়েদের পড়াশোনার জন্য। সানায়া এই ফান্ডের পোস্টারে নিজের নয়, আকাশের বাবার নাম লেখাল। এটি শুধু সাহায্য ছিল না, নিজের অহংকারকে নত করার শুরু। তো বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করুন।